মারে খবর শুনছস? কি হয়েছে বাবা, তুমি এমন হাঁপাইতেছো কেন? ওই চেয়ারম্যান নাকি তার পোলারে গ্রামে নিয়ে আসে। তুই তো জানোস ওই কুলাঙ্গাটা কেমন। আমার যদি কোনো অঘটন ঘটায়। বাবা তুমি শান্ত হও, ও যখন আসছে তখন ভালোই হয়েছে। আমি এতদিন এই সুযোগের অপেক্ষায় ছিলাম। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্যার কত বড় সাহস রে, হ্যাঁ? তুই আমার মুখ থেকে সিগারেট নিয়ে পিছাই ফেললি? এই তুই চিনোস আমারে? তোরে নগদ এখানে পুট্টা ফালাই দিব। সরি, আপনার সিগারেটটি এভাবে মাটিতে পিষে ফেলা আমার একদম উচিত হয়নি। আমি জাস্ট আপনাকে সচেতন করতে চেয়েছিলাম। এই তুই আমার জ্ঞান দেস, হ্যাঁ? জ্ঞান দেস আমার, খুব বেশি জ্ঞানী হয়ে গেছিস গা। নিজের কি মনে করস তুই? হ্যাঁ, লগে একটা পুলিশ নিয়ে ঘুরতাছস, খুব ক্ষমতাবান হয়ে গেছিস তুই না রে? হ্যাঁ, তুই চিনোস আমারে? আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তুই এখন আমার কাছে মাপ চাইবি, আমার পা ধরে তোর মাপ চাইতে হইব। আপনি কি জানেন উনি কে? উনি এখানকার ম্যাজিস্ট্রেট। আপনাকে চাইলে কি করতে পারে জানেন? স্যার একটাবার পারমিশন দিয়ে বলেন, আমাকে বুঝাই দিই আপনার কতটা ক্ষমতা। এত উত্তেজিত কেন? উনি কি বললো শুনতে পেলে না? উনি অনেক ক্ষমতাবান একজন ব্যক্তি, আর এরকম ক্ষমতাবান ব্যক্তিরা যদি দাপট না দেখায় তাহলে কি চলবে? তাই বলে স্যার আপনাকে হাত তুলবে? ও কি এত ক্ষমতা যে আপনাকে হাত তুলবে? এই আমার বাপ এলাকার রানিং চেয়ারম্যান, চেয়ারম্যানের পোলা আমি, ক্ষমতা আমার কম নাই, বুঝোস নাই? ঠিক আছে, ওনারে থাপ্পড় দেওয়া আমার উচিত হয় নাই, কিন্তু উনি যদি আমার সাথে বেয়াদবি না করতো আমি কি থাপ্পড় দিতাম নাকি? না না, আপনি একদম ঠিক কাজ করেছেন। শত হোক আপনি চেয়ারম্যান সাহেবের একমাত্র পুত্র সন্তান, এতটুকু নাফরমানি তো আপনার দ্বারা যায়? হ্যাঁ আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা না বলি, চলুন আমি নিজে আপনাকে বাসায় পৌঁছে দেব। আপনি নিজেই তো লুলা, আমারে কি বাড়ি পৌঁছাই দেবেন? আমি কি আমার বাড়ির রাস্তা চিনি না নাকি? আমি আমার রাস্তা খুঁজে আমি নিজেই যাইতে পারবো। আপনি আপনার কাজে যান, ফোটেন। আপনি বুঝতে পারছেন না, চেয়ারম্যান সাহেব মানে আপনার বাবা আর আমি খুব ঘনিষ্ঠ। আপনার বাবা আমার খুব কাছের মানুষ। আপনি যদিও আপনার বাসার ঠিকানা জানেন, কিন্তু তারপরেও তো আমার একটা দায়িত্ব আছে না, সেটা আমি পালন করতে চাই। মানে বুঝলাম না, আপনারে আমি থাপ্পড় দিলাম, খারাপ ব্যবহার করলাম, তারপরেও আমার প্রতি এত পীড়িত আপনার কোন জায়গা থেকে আসতেছে? ও আচ্ছা, কি বাড়িতে গিয়ে কি আমার বাবার কানে আমার নামে বিচার দিবেন? হ্যাঁ, আপনাদের এইসব বিচার বিচার দিয়ে না কোনো কিছু হবে না। আমি তো আমার বাপরেই মানি না। হ্যাঁ, এভাবে বলতে নেই। বাপকে যদি না মানেন তাহলে তো জারজ সন্তান হয়ে যাবে। মানুষ খারাপ বলবে। সমস্যা নেই, আপনি আপনার বাবাকে কিচ্ছু বলবো না, আপনি আমার সাথে চলুন। কথা বুঝোস না? তোরা কইছি না আমি যাবো না, যাওয়ার হইলে আমি নিজেই যাবো। আপনি হয়তো আমার কথা বুঝতে পারেন, আমি এক কথার মানুষ। আমি যেহেতু একবার বলেছি আপনাকে আমার সাথে নিয়ে যাব, তার মানে আপনি না চাইলেও আমি নিয়ে যাব। পাবেল, ফলো মি। ছোট সাহেব না, সাথে আবার ম্যাজিস্ট্রেট সাহেব, ঘটনাটা কি?
ব্যাপার চেয়ারম্যান সাহেব, আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন কেন? ও, বুঝতে পেরেছি, আমার সাথে আপনার ছেলেকে দেখে অবাক হচ্ছেন তো? স্যার একটু অবাক হয়েছি, মিথ্যা বলবো না। তা আরেকটা সত্য কথা কি জানেন স্যার, আমার পোলারে আপনার সাথে দেখা বেশ নিরাপদ বোধ করতেছি। কেন বাবা, আমি কি পিস্তলের গুলি নাকি যে আমার এই ম্যাজিস্ট্রেটের পকেটে পকেটে ঘোরা লাগবো? শোনো, আমি আমার নিজের নিরাপত্তা নিজেই দিতে পারি, ঠিক আছে? স্যার শুনলেন কথাগুলো, শুনলেন? নিজের বাপের লোকে কেমনে কথা কইতে হয় সেটাও জানে না। আর তাছাড়া আপনি একজন বিশিষ্ট মানুষ, আপনারও তো সম্মান দিতে জানে না। আপনি এত বিচলিত কেন হচ্ছেন? আপনার ছেলে বলে কথা, একটু বেয়াদব না হলে হয়? যার বাবার এত টাকা পয়সা, এত সম্পত্তি, এত ক্ষমতা, তার ছেলে তো একটু দাপট দেখাবেই না? তবে আপনি ভাববেন না, আমি কিছু মনে করিনি। আসলে ও যেটা করেছে সম্পূর্ণটা আপনার ক্ষমতার জোরেই করেছে। আপনার ছেলে স্যারকে কি সম্মান দিবে? আপনার ছেলে আজকে স্যারের গায়ে হাত তুলছে, আপনার ছেলে বলে শুধু স্যার এখনো কিছু বলে নাই। না না স্যার, এইটা আমি মানতে পারতেছি না, একদম মেনে নিতে পারতেছি না। আমার যতই ক্ষমতা থাক, ও কেমনে এটা করতে পারে? আর তাছাড়া আপনি হলেন আমার নিজের লোক, আপনি এখানকার একজন সম্মানিত ব্যক্তি। এই তুই এখন স্যারের পা ধরে মাপ চাবি, বল বল, স্যার আর জীবনে করুন না, বল পা ধরে বল। বাবা, তুমিও তো ভুলে যাইতেছো আমি কারো কাছে ক্ষমা চাওয়ার লোক না। হ্যাঁ, যদি কোনোদিন আমার কাছে কেউ ক্ষমা চায় তখন আমি ক্ষমা করে দিতে পারি। আর সে ম্যাজিস্ট্রেট দেখে তুমি খুব ভয় পাইতেছো, এত ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের যদি এত সমস্যা থাকে এরপর না হয় তার গায়ে হাত তুললাম না, কিন্তু আমি যেটা করছি ওইটার জন্য আমি কখনোই ক্ষমা চাইতে পারবো না। বেয়াদব অসভ্য ছেলে, গ্রামে ঢুকতে না ঢুকতেই অশান্তি শুরু করে দিছস, একজন সম্মানী ব্যক্তিকে অসম্মানিত করছস। এই তুই পা ধরে মাপসা, কইতাছি না পা ধরে মাপসা, মাপসা। আরে আমি তো বলছি আমি ক্ষমা চাইতে পারবো না, এত বারবার ক্ষমা চাওয়ার কি আছে? আর এগুলো বারবার এক কথা কেন বারবার বলতেছো তুমি আমারে? হ্যাঁ, তোমাকে এই কথা এই প্যান প্যানানি আমার ভালো লাগতেছে না। তুমি আমারে বাড়িতে আইতে কইছো, আসছি, কয়টা দিন থাকবো তারপর চলে যাবো। আর এর মাঝখানে তোমার এই হুকুম খবরদারি তুমি আমার উপর চালাইতে পারবে না। কে রিচি, ভালো আছিস? মা, হ্যাঁ ভালো আছি। আয় চল ভিতরে চল, দিচ্ছি আয়। স্যার স্যার আপনি কথাগুলো শুনলেন? আপনি কিছু মনে করেন না স্যার, সত্যি কথা আসলে কওয়াও যায় না, এই পোলাটার লাইগা সারাটা জীবন আমি পস্তাইতাছি। স্যার আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাই, আপনি কিছু মনে নিয়েন না। হ্যাঁ, কি করছেন? আপনার সাথে কি আমার ওই সম্পর্ক? আপনার সাথে একটা সুসম্পর্ক আছে বলেই কিন্তু আমি আপনার ছেলেকে গ্রামে আসতে, আর এখন ও যেহেতু চলে আসছে, ওর অত্যাচার তো একটু সহ্য করতেই হবে। জি স্যার, ওখান যেহেতু গ্রামে আইয়াই পড়ছে, আপনি যা করার একটু তাড়াতাড়ি করে ফেলান। দেখলেন তো পুরাই পাগল, কখন কি করে বোঝা যায় না স্যার, একদম অনুমান করা যায় না। আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখছি। ঘরের ছেলে যেহেতু ঘরে চলেই আসছে, ব্যবস্থা তো একটা করতেই হবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমি আসি, সময় করে অফিসে যাবেন। জি স্যার অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাহেব, ছোট সাহেবের উপরে কিন্তু আমাকে ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু অনেক খেপে গেছে, তারে খুশি করার ব্যবস্থা করতে হইব। সেটাই ভাবতেছি, এখন এই হারামজাদার লাগে যদি ছাড় চইটা যায়, আমার সব কাজ ভেস্তাইয়া যাইব। চল বুদ্ধি করতে হইব, ভিতরে চল। চলো। আচ্ছা বাবা কেন আমার ডাইকে পাঠাইলো বলতো? সে তোমার ত্যায্যপুত্র কইরা দিছে। আরে মালে যে চিজ কোনো কারণ ছাড়া তো আমার ডাকার কথা না, ঘটনা কি বলতো? ভাইয়া এই কয়েক বছরে এই গ্রামে অনেক কিছু ঘটে গেছে, আর তোমাকে কে কারণে ডাকছে এটার সঠিক কারণটা আমি এখনো জানতে পারিনি। শুধু এটুকু জানতে পারছি যে এই গ্রামে আনিশা আপু ফিরে আসছে, আর ফিরে আসাতে বাবা খুব বেশি রেগে আছে। কি? ওই চাকরের বাচ্চা ফিরে আসছে মানে? ওই কোন সাহসে আবার গ্রামে ঢুকছে? ভাইয়া তুমি আনিশা আপুর সাথে যে অন্যায় করছো, আপুর তোমার উপর রেগে থাকার কথা, তুমি উল্টো আপুর উপর রাগ দেখাচ্ছ। এই চুপ থাক, বাপের মতো কথা কইস না। আমি কি করছি না করছি ওটা তোর দেখার বিষয় না, কিন্তু আমার কথা হইতেছে ওই চাকরের বাচ্চা গ্রামে ঢোকার পরে বাবা কেন পয়সা রইছে? ওরা কেন গার ধাক্কা দিয়ে বাইর করলো না? ভাইয়া আনিশা আপু এখন চাকরের মেয়ে না, উনি নামকরা উকিল, তাই বাবা চাইলেও আর কিছু করতে পারবে না। আর তুমি নিজের দিকে তাকাও, তুমি নিজে কি করতে পারছো? সময় থাকতে নিজেকে একটু পরিবর্তন করো। এই তোদের সমস্যা কি রে? তোরা সবাই আমার জ্ঞান দেওয়া শুরু করছিস কেন? হ্যাঁ,
গ্রামে ঢুকতে না ঢুকতে লুলা ম্যাজিস্ট্রেট এসে আমার জ্ঞান দেয়, এদিকে আবার বাবা জ্ঞান দেয়, এখন আবার তুই জ্ঞান দেওয়া শুরু করছিস না? এত জ্ঞান দিবি না, কিন্তু চাকরের বাচ্চার একটা ব্যবস্থা করতে হইব। ওরে কেমনে গ্রাম থেকে বাইর করা যায় ব্যবস্থা আমার জানা আছে। ভাইয়া তুমি নতুন করে আর ঝামেলা শুরু করো না। বাবা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নেমে গেছে তুমি জানো? আবার তুমি নতুন করে যদি ঝামেলা শুরু করো, না জানি বাবা আবার উল্টাপাল্টা কি করে ফেলে। ঝামেলা তো এখনো শুরুই হয় নাই রে। আমি আসছি না গ্রামে, এখন দেখবি ঝামেলা কারে বলে। আর ওই চাকরের বাচ্চা রে আমি কেমনে গ্রাম থেকে বাইর করি তুই শুধু দেখ। আনিশা, এই আনিশা, এই চাকরের বাচ্চা বাইরে আয়। কারোর বাড়ির ভিতর ঢুকে যে এভাবে চিল্লাফেলা করা অভদ্রতা, সেটা কি কেউ জানে না? আর জানবেনই বা কিভাবে? যার জন্মই হচ্ছে একটা অভদ্র ফ্যামিলিতে, সে ভদ্রতার কি বুঝবে? এই চাকরের বাচ্চা, তোর কাছ থেকে কি আমার ভদ্রতা শেখা লাগবে রে? হ্যাঁ, তোরে আমার বাপে গ্রাম ছাড়া করছিল না, তুই আবার এই গ্রামে আসছিস কেন? এই গ্রামেই আমার জন্ম, আর এই গ্রামে আসতে হলে কারো অনুমতি নিয়ে আসতে হবে নাকি? এই গ্রামটা আমার বাপের, বুঝছস না? এই গ্রামে ঢুকতে গেলে আমার আর আমার বাপের অনুমতি নিয়ে ঢোকা লাগবো। সেই দিন তো তুই পার পায়ে গেছস, তোরা যদি আবার আমি ধরছি তোর কিন্তু রক্ষা নাই। তুই একটা কথা শুনে রাখ, তুই আমার সাথে যে অন্যায় করছিস তার জন্য তোকে অনেক পস্তাতে হবে। আমার তো মনে হয় আমি না, তুই এই গ্রামে ফেরত এসে সবচেয়ে বড় ভুল করছিস। কি? আমি ভুল করছি? ভুল তো আমি করছি। ভুল করছি আমি সেই দিন, যেদিন তোরে আমি ছাইরা দিছিলাম। ওই দিন তোরে ছাইরে না দিয়া আমার বাপের অবাধ্য হইয়া তোরে যদি আমি জানে মাইরা শিক্ষাটা দিতাম, তাইলে তুই বুঝতি। তোরে আমি শেষবারের মতো বইলা দিতেছি, তুই যদি জানে বাঁচতে চাস তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। আমি তো এই গ্রাম ছেড়ে কোথাও যাচ্ছি না, সময়ই বলে দেবে কে এই গ্রামে থাকে আর কে চলে যায়। ঠিক আছে, আমিও তোরে দেইখা নিমো। তুই বাঘের খাঁচায় ঢুকছস, জান নিয়ে বাচ্চা ফিরতে পারবি না, কথাটা মনে রাখ। ম্যাজিস্ট্রেট সাহেব, এইভাবে তো চলতে পারে না। রাস্তাঘাটে চেয়ারম্যানের ছেলে আমার মেয়ের হুমকি দেয়, আজকে হুমকি দিচ্ছে, আর কালকে যদি একটা অঘটন ঘটায় তখন আমি কি করব? এর কোনো বিচার আছে আপনার কাছে? আপনার বিষয়টা আমি বুঝতে পারছি, তবে ঝামেলা হচ্ছে চেয়ারম্যান আর আপনার শত্রুতা অনেক পুরনো, তাই মিটতে একটু সময় লাগবে। আর বাকি রইল হৃদয়ের কথা। চেয়ারম্যানের ছেলে বলে কথা, আসলে ওর দোষ নেই, সবই বয়সের দোষ। ভুল করে ফেলেছে, ভুল করে আপনার মেয়েকে হুমকি দিয়েছে। তবে আপনি ভয় পাবেন না, আমি আছি। দেখেন, আমি কারোর সাথে শত্রুতা করতে যাইনি, ওই চেয়ারম্যানই সাথে সাথে আমার সাথে শত্রুতা বাড়াইছে। এর বিচার আপনি করলে করবেন, না হলে আমি একটা সিদ্ধান্ত নিছি, ওই বাপ আর ছেলের নামে আমি মামলা করে দেব। একটা আইন কানুন আছে না দেশে। আস্তে, এই বয়সে এত উত্তেজিত হলে হবে না তো। শরীর ও মন দুইটার জন্যই খারাপ। আপনি যান, চেয়ারম্যানের সাথে আমি কথা বলবো। এই জন্যই তো করছি, চেয়ারম্যানের সাথে আপনার ওঠা বসা আছে, আপনি বিষয়টা সরাসরি চেয়ারম্যানের করবেন। আর সে যদি কোনো রকম অন্যায় অত্যাচার আমাকে সাথে করে তাহলে কিন্তু আমরা প্রতিবাদ করতে বাধ্য হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাজিস্ট্রেট স্যার, এই চাকরের বাচ্চা আপনার কাছে আইছিল কে? ও, বুঝতে পারছি, সাহায্য সহযোগিতা। আসলে মানুষের ওই স্ট্যাটাস যতই ভালো হোক না কেন, নজর ছোটই থেকে যায়। ওই সরকারি সাহায্যের কথা ভুলতে পারতেছে না, তাই না স্যার? ভুল, আপনার ধারণা সম্পূর্ণরূপে ভুল। উনি কোনো সাহায্য চাইতে আসেনি, উনি এসেছিল কমপ্লেন করতে। আর কমপ্লেনটা কার নামে জানেন তো? কার নাম স্যার? আপনার ছেলের নামে। দুদিন হলো গ্রামে এসেছে, আর এসেই ওনার মেয়েকে হুমকি দিয়েছে। আমি বারবার করে বলে দিয়েছিলাম ঘোড়া ডেঙিয়ে ঘাস খেতে নেই। স্যার এটা কি কর? হারামজাদা কত বড় খারাপ, সে হুমকিও দিয়েছে। স্যার কসম আমি জানতাম না। না জানলে হবে, জানতে হবে তো, সব দিকে নজর রাখতে হবে। আপনার ছেলে
এমন একটা কাজ করেছে যে ওনারা এখন আপনার আর আপনার ছেলের বিরুদ্ধে মামলা করতে চান। একটাবার ভেবে দেখেছেন যদি মামলা করে দেয় নির্বাচন করতে পারবেন তো? চাকরের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চার এত বড় সাহস, ও আমার নামে মামলা দিব? স্যার, আমি ওর হাত পা ভাঙ্গা বস্তায় ভইরা বুড়ি গঙ্গায় নিয়ে টুক করে ছাড়বেন। দ্যাটস গুড। আপনার কাছে আমি এটাই আশা করেছিলাম। তো জান না, সেটাই করুন। আমার কাছে কি? স্যার, আপনি আবারও আমার উপর রাগ হয়েছেন। রাগ হইন না স্যার। আরে আমি কি আর এমনি চেতি? ওই আমি ওর পিছে লাগতে চাই না। চাকরের বাচ্চা বারবার আমার সামনে একটা না একটা ঝামেলা নিয়ে আসে। ঝামেলা যেহেতু আছে, ঝামেলার শেষও আছে, আছে না? আর তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, আমার কথা শুনতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, আপনি আর আপনার ছেলে কেউ আমার কথা ছাড়া কোনো কিছু করতে পারবেন না। জি স্যার, মাথায় থাকবে। তাহলে আপনি যান, আমার একটু কাজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার সমস্যা কি? তুমি বারবার কেন আমাকে ফোন দিয়ে যাচ্ছ? আচ্ছা, তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? আমি তো বলেছি তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই, তাই তোমার সাথে তো আমি কোনো কথা বলার মানেও দেখছি না। তুমি প্লিজ বকাবকি করো না, আমার কথা একটাবার শোনো। আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলার জন্যই ফোন করছি। তোমার যত জরুরি থাক না কেন, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি আমার কথা না শুনে শুধু বকাবকি করতেছো। তুমি একটাবার ভেবে দেখছো আমি এখানে কি পরিস্থিতির মধ্যে আছি? তোমার কথা চিন্তা করার জন্য তো তোমার বাবা রয়েছে। আর শুনলাম তুমি নাকি তোমার ভাইকে গ্রামে নিয়ে এসেছো। তা তোমার ভাই কেমন আছে? কি তুমি আর তোমার বাবা মিলে পারছো না দেখে তোমার ভাইকে গ্রামে নিয়ে এসেছো আমাকে সাহায্য করার জন্য? যদি এইটা ভেবে থাকো তাহলে অনেক বড় ভুল করছো তুমি। আমার ভাইয়া গ্রামে ফিরে আসছে ঠিকই, কিন্তু আমার ভাইয়া ঝামেলা করার জন্য আসেনি। আমি আমার ভাইয়াকে বুঝিয়ে বলছি, আশা করি আমার ভাইয়া নিজের ভুলটা বুঝতে পারবে। তুমি কি বলতে চাইছো তোমার ভাই তার ভুলটা বুঝতে পেরে গ্রামে চলে এসেছে? আর এদিকে আমার বোনের সাথে যে সর্বনাশটা করেছে, আমি কি সেটা ভুলে যাব? আচ্ছা, তোমরা বড় লোকরা কি মনে করো নিজেদের? হ্যাঁ, অন্যায়ের পর অন্যায় করে যাবে আর এসে একটা সরি বলবে আর সবকিছু সমাধান হয়ে যাবে? তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। আমার বাবা আর ভাইয়ের শাস্তি তুমি কেন আমাকে দিচ্ছ? তোমার পুরো পরিবারের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আমার নিজ গ্রামে থাকতে পারছি না। আমার বাবা নিজের ঘরে ভয়ে ভয়ে রাত কাটাচ্ছে। দেখো, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি আমাকে নেক্সট টাইম থেকে আর ফোন দিবে না। যদি এর পরেও আমাকে ফোন দিয়েছো তাহলে এর ব্যবস্থা কিন্তু আমি করে ছাড়বো। তুমি এভাবে হারিয়ে যাবে? আমি হারিয়ে যাচ্ছি তোমাকে কে বললো? বাঘ যখন এক পা পিছনে ফেলে তখন সে শিকার করার জন্য নিজেকে প্রস্তুত করে। তুমি আর তোমার পুরো পরিবার বাঘের ফিরে আসার অপেক্ষায় থাকো। বাবা, তুমি মন মারা হয়ে আসো কেন? তুমি না বাজারে গেলা বাজার আনতে? মারে, আজকে ঘরে যা আছে তাই রান্না কর, কালকে আমি বাজার করে নিয়ে আসবানি। আচ্ছা, তা না হয় আমি করে নেব, কিন্তু তোমার কি হয়েছে? তোমার দেখে তো মনে হইতেছে তোমার মনটা খারাপ। না মা, আমার কিছু হয় নাই, শরীরটা ভালো নেই, এই আর কি। আব্বা, তুমি আমারে মিথ্যা কথা কইতাছো। তোমারে দেখেই বোঝা যাইতাছে তুমি আমার কাছে কিছু লুকাইতাছো। আব্বা, তোমার গালে কি হয়েছে? গালে এটা কিসের দাগ? না না, কিছু হয় নাই। কই দাগ? দাগ তো নাই, কোনো দাগ নাই আমার। আব্বা, একদম মিথ্যা কথা বলবা না, সত্যি করে বলো তো আব্বা কি হয়েছে? মারে, তোর কাছে আর কিছু লুকা লাভ নাই। তাই শোন, আসল ঘটনাটা কি হয়েছে। এই চাকরের বাচ্চা, দাঁড়া। কিরে, শুনলাম তুই নাকি আমার নামে মামলা দিবি। এই, তোর কি মরণের ডর বই নাই রে? হ্যাঁ, তুই আমার নামে মামলা দিয়া তুই কি বাঁচতে পারবি? তোমরা আমাকে উপর অন্যায় অত্যাচার করবা আর আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না। তোর পোলা মাইয়া একটু শিক্ষিত হয়েছে দেখে তোর কি পাংখা গজাইছে রে? হন, তোর পাংখা কাটতে কিন্তু আমার 2 মিনিটের সময় লাগবে না, বুঝিস? বেশি বারিস না কইয়া দিতাছি। এই যে তুমি আমার হুমকি দিতেছো না, এর জন্য যে তোমার নামে মামলা করতে পারি সেটা তুমি জানো? এই চাকরের বাচ্চা, তুই কারে আইন শিখাস? হ্যাঁ, এই তুই কারে আইন শিখাস? আমার বাপ এই এলাকার রানিং চেয়ারম্যান আর আমি হইতাছি চেয়ারম্যানের পোলা। তোকে এইসব আইন আমি আমার পকেটে রাখি, বুঝোস নাই? হ্যাঁ, তোর পোলারে গ্রাম ছাড়া করছি না,
আর তোর মাইয়ার লগে কি করছিস ভুলে গেছস? আগের বার তো শুধু তোর মাইয়ারে গ্রাম ছাড়া করা হয়েছে। তুই যত তাড়াতাড়ি সম্ভব তোর মাইয়ারা নিয়া এই গ্রাম ত্যাগ করবি, নাইলে তখন লাশও কেউ খুঁজা পাইব না। ঠিক আছে, কথাটা মনে রাখিস। ছোট লোকের বাচ্চা। কি ওই চেয়ারম্যানের ছেলের এত বড় সাহস তোমার গায়ে হাত তুলছে? আমি আজকেই ভাইয়ারে ফোন দিয়ে সবকিছু বলতেছি। ভাইয়া আসলেই ওর একটা উচিত বিচার করব। মারে এমন একটা কিছু কর যাতে চেয়ারম্যানের ছেলে সবাই এসে আমাকে পায়ের নিচে পড়ে। হ্যাঁ আব্বা, তুমি একদম ঠিক কথা বলছো। চেয়ারম্যানের ছেলে যে অন্যায় করছে তার শাস্তি তারা পাবেই। হ্যাঁ রে মা, আমি সেই দিনটার অপেক্ষা আছি। আমি যেন নিজের চোখে ওই চেয়ারম্যানের শাস্তিটা দেখে যেতে পারি। সেই দিন আর বেশি দূরে নাই আব্বা। তোমার ইচ্ছা আমরা দুই ভাই বোন মিলে পূরণ করবই। ঠিক আছে মা, ব্যাগটা নিয়ে ঘরে যা, আর আমি তো বাইরে থেকে আসতেছি। আচ্ছা, যেখানে যাও সাবধানে। আচ্ছা ম্যাডাম, আপনার বাজারে যাওয়ার দরকার নাই, যা লাগবে আমারও বলবেন। আপনার সমস্যাটা কি? যখনই আমি আপনার সামনে আসি তখনই আপনি আমার পথ আটকান। এসব কিন্তু আমার ভালো লাগে না। আমার লাগে তো, অনেক ভালো লাগে। আপনার পথ আটকানো এখন আমার স্বভাবে পরিণত হয়েছে। তবে আমার ইচ্ছে করে এই স্বভাব তৈরি হয়নি, তৈরিটা হয়েছে আপনার বাবার জন্য। আপনার বাবাকে আমি অনেকবার করে বলেছিলাম যে অফিসে আসতে মেয়েকে একটু সাথে করে নিয়ে আসে, একবারও আনলো না। তাই তো বাধ্য হয়ে মাঝ রাস্তায় আপনার পথটা আটকাতে হলো। তা চলুন না, আজকে চা কফি কিছু খাই। শুনুন, আপনি এই গ্রামের ম্যাজিস্ট্রেট, আপনার কাছে এই গ্রামের মানুষের সেবা করা। আপনার তো আমার সাথে কফি খাওয়ার কথা না। আর আমার বাবার যখন আপনার প্রয়োজন হয়, আমার বাবা তো ঠিকই যায়, সেখানে আমার যাওয়ার দরকার কি? আছে তো, অবশ্যই দরকার আছে। কি দরকার আছে সেদিন আমি বুঝিয়ে দিলাম। এত অবুঝ হলে হয়? ওকে, নো প্রবলেম, আমি বুঝিয়ে দিচ্ছি। আগের ম্যাজিস্ট্রেটের সাথে যে সম্পর্কটা ছিল সেটা দরকার নেই, তার থেকে একটু কম হলেই চলে। আমি আপনাকে বলছি না যে এইসব বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপর আপনি একই কথা বারবার কেন বলেন? আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান, আমার কাজ আছে। কাজ তো আমার সাথেই, যা কাজ হবে কথা হবে সবকিছু আমার সাথে হবে। আমি বলছি না আমি আপনার সাথে কথা বলতে চাই না, আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান। সব সময় তো পথ থেকে সরেই দাঁড়ায়, আজ না হয় আগলে দাঁড়ালাম। এক কাপ চা কফি তো। আমার হাত ছাড়েন বলতেছি, হাত ছাড়েন। ওর হাতটা ছাইরা দেন ম্যাজিস্ট্রেট স্যার। হৃদয় হৃদয় হৃদয়, তা কেমন আছো তুমি? ভালোই তো ছিলাম, কিন্তু কতক্ষণ ভালো থাকবো সেটা বলতে পারতেছি না। আপনার এই রাস্তায় কি কাজ? আমার কাজ না তো, তোমার বাবার কাজ। বুঝি পাশের প্রজেক্টটা শেষ করে এদিক দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তায় তোমার বোনের সাথে দেখা, তাই ভাবলাম একটু খোঁজ খবর নেই। তুমি তো আবার খুব ভালো করেই জানো আমি আমার দায়িত্ব কর্তব্য কখনো ভুলি না। সেটা তো দেখতেই পাইতেছি। শোনেন, আপনার একটা কথা বলি, আপনি একজন সম্মানিত মানুষ, নিজের সম্মানটা বজায় রাখতে শিখেন। হ্যাঁ, আর আমি চাইবো না আপনি এমন কোনো কাজ করেন যেন আমি ভুলে যাইতে বাধ্য হই আপনার পরিচয়টা কি। রিচি চল। সাবধানে। শোন, আজকের পর থেকে তোর ঘরের বাইরে যাওয়ার দরকার নেই। তোর যদি কোনো কিছু লাগে, কাজের লোক আছে, ওরা দিবে। ভাইয়া, আমাকে কতদিন ঘরে বন্দি করে রাখবা? আমি যখনই এই ঘর থেকে বের হব তখনই আবার ওই ম্যাজিস্ট্রেটের নজরে আমাকে পড়তে হবে, কারণ এই সুযোগটা বাবা নিজেই করে দিয়েছে। দরকার পড়লে আমি বাবার সাথে কথা বলতেছি। আর ও ম্যাজিস্ট্রেট হয়েছে তো কিসে? আমার বোনের দিকে নজর দিবে, আমি তো এটা মাইনে নিব না। ম্যাজিস্ট্রেট সামান্য আমার উপর নজর দিয়েছে বলে তোমার এত বেশি খারাপ লাগছে? তোমার নিশ্চয়ই এখন ম্যাজিস্ট্রেটের গায়ে হাত তুলতে ইচ্ছে করতেছে, এমন কোনো কিছু করতে ইচ্ছে করতেছে যাতে ম্যাজিস্ট্রেট দ্বিতীয়বার আমার উপর নজর না দিতে পারে, তাই না ভাইয়া? তুই একদম ঠিক বলছিস। আমার তো ইচ্ছা করতেছে
ওই ম্যাজিস্ট্রেট হালার পোলারে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিল। কিন্তু বাবা তো মনে হইতেছে ওর নিজের স্বার্থের জন্য আনছে, এই জন্য তো আমি কিছু বলতে পারতেছি না। ভাইয়া, ম্যাজিস্ট্রেট আমার উপর সামান্য নজর দিয়েছে বলে তোমার এত বেশি খারাপ লাগতেছে, আর তুমি আনিশা আপুর সাথে যেটা করছো সেটা যদি আমার সাথে কেউ করতো তাহলে তোমার কেমন লাগতো? তুমি যে ভুলটা করছো এই ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি বাবার টাকার অহংকার দেখিয়ে মানুষকে মানুষ মনে করোনি, সব মানুষকে ছোট করে দেখছো। আসলে তোমাদের লজ্জা হওয়া উচিত। ওই ম্যাজিস্ট্রেট যখন তোর দিকে নজর দিতেছিল আমার তো মাথায় রক্ত উঠে গেছিল, আমার মন চাইতেছিল মারতে মারতে ওরা ওইখানেই পুইতা ফেলাই। কিন্তু হাসিবের বোনের সাথে তো আমি হচ্ছে বড় অন্যায় করছি, আমার এই অন্যায়ের তো কোনো ক্ষমা নাই। আমি কোন মুখ নিয়ে ওর কাছে যাব, কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো, কোন মুখ নিয়ে ওর কাছে আমি ক্ষমা চাইবো? ভাইয়া, তুমি যদি নিজে নিজে অনুতপ্ত হতে পারো তাহলে তোমার ক্ষমা চাইতে লজ্জা কিসের? তুমি দরকার পড়লে আপুর কাছে গিয়ে মাপ চাও, এটাতেও যদি না হয় তুমি আপুর পায়ে ধরে মাপ চাও। সত্যি কি আমি যাব ক্ষমা চাইতে? হ্যাঁ ভাইয়া, তোমার যেতেই হবে। তুমি যেই ভুলটা করছো এই ভুলের কোনো ক্ষমা হয় না। তারপরে যদি আপুর পরিবার আমাদেরকে ক্ষমা করে দেয় তাহলে আমাদের পরিবার একটু হলেও প্রায়শ্চিত্ত করতে পারবে। ঠিক আছে, আমি বিষয়টা ভেবে দেখব। থাক তুই। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট স্যার, স্যার আপনি আবার কোনো কথাই কানে নিতেছেন না। এতদিন ধরে আপনারা কইতেছে, আপনি তো কানেই নিতেছেন না। ওই মেয়ে কত বড় খতরনাক, সে আমার জন্য একটা বড় বিপদ হয়ে খাড়াইতেছে। আপনাকে আমি কতবার বলছি আপনি কোনো চিন্তা করবেন না। আমি থাকতে যদি আপনাকে চিন্তা করতে হয় সেটা হইল? স্যার আপনার কথা মতো আমি আমার পোলারে গ্রামে আনলাম, কইলেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি সমাধান হইল স্যার? সব তো উল্টাইয়া গেল, ঝামেলা আরো পাকাইতেছে। আরেকটা কথা স্যার, আমি থানায় খোঁজ নিয়ে দেখছি, ওরা আমার নামে কোনো অভিযোগ করে নাই। ওকে প্ল্যান আলাদা। ওদের প্ল্যান যাই হোক না কেন, আমি থাকাকালীন ওরা আপনার ক্ষতি করতে পারবে না, সে ভরসা আমি আপনাকে দিচ্ছি। আপনার ছেলেকে যেহেতু আমি এখানে আনতে বলছি তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। একটু সময় দেন, সব জানতে পারবেন। আমি তো শান্ত হয়ে থাকতে পারতেছি না স্যার। ওই মাইয়া যদি একবার উল্টাপাল্টা কিছু করে ফেলায় আমার তো সব সর্বনাশ হয়ে যাব। আমার কেরিয়ার, আমার ব্যবসা বাণিজ্য, আমার সব স্বপ্ন মাটিতে মিশে যাবো স্যার। যাবে না, আমি থাকতে আপনার কোনো স্বপ্ন আমি মাটিতে মিশতে দেব না। আপনি শুধু আমার উপর ভরসা রাখেন, আর 1 সপ্তাহ সময় দেন। 1 সপ্তাহের ভিতরে আমি ওই মেয়েকে গ্রাম থেকে বের করব, কথা দিচ্ছি। স্যার আপনি 1 সপ্তাহের মধ্যে বিদায় করে দেন স্যার, আমার বিশাল বড় উপকার হইব। আমি আজীবন কৃতজ্ঞ থাকবো স্যার। আপনার দিকটা আমি খুব ভালো করে দেখব স্যার। এই মাইয়ারে যদি আপনি 1 সপ্তাহের মধ্যে সরাই দিতে পারেন, তার পরের সপ্তাহের মধ্যে আমি যে কোনো সিস্টেমে আমার বাপেরও সরাম। আমি আমার আশেপাশে কোনো ঝামেলা চাই না। ঝামেলা তো আমিও চাই না, তবে আপনি তো আমাকে এখানে এনেছেন, তাই আপনার কাজ না হওয়া পর্যন্ত আমি কিভাবে শান্তিতে থাকি? আপনি আমার উপর ভরসা রাখুন, যা করা লাগে সব ব্যবস্থা আমি নেব। স্যার আমি আপনার উপর ভরসা রাখি, তো ভরসা রাখি বলেই তো বিপদে আপদে আপনার কাছে ছুটে আসি। আপনি যেইটা ভালো বুঝেন করেন, যা করতে হয় সেইটাই করেন। আমার কথা একটাই স্যার, আমি ক্ষমতা হারাইতে চাই না। আপনাকে কিছুই হারাতে হবে না, আপনি শুধু একটু সময়, একটু ধৈর্য, আর কিচ্ছু না। আমি এখন দেখাবো। আপনি যান, আপনি বাড়িতে চলে যান নিশ্চিন্ত। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম। তুমি আসছো? আমি তো ভাবছি তুমি আসবাই না। অবশ্য তোমার সাথে আমি যে অন্যায়টা করছি, তোমার না আসাটাই স্বাভাবিক। প্রথমে আসতে চাইনি, তারপর ভাবলাম এরকম সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না। সুযোগ? সুযোগ মানে? তেমন কিছু না, তো কি বলার জন্য ডেকেছো সেটা বলো। দেখো, ওই দিন তোমার সাথে আমি যেটা করছি সেটা অনেক বড় একটা অন্যায়। আমি জানি এর কোনো ক্ষমা নাই, কিন্তু কি করব বলো? আমার বাবার এত ক্ষমতা, টাকা পয়সা, অর্থ, বিত্তের কারণে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম।
আমি মানুষকে মানুষ মনে করতাম না। আমি কখনো এটা বুঝিই নাই যে অর্থবিত্ত থাকলেই মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে হয় না। ভূতের মুখে রাম রাম, তুমি আবার নতুন করে নাটক শুরু করছো নাকি? ও আচ্ছা, তোমার বাবা তো অনেকদিন থেকে আমাকে গ্রাম থেকে বের করার জন্য চেষ্টা করছে, এখন আবার তোমাকে পাঠাইছে আমার সাথে প্রেমের অভিনয় করতে, তাই না? না দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর আমি এখানে আমার বাবার কথায় আসি নাই, আমি এখানে আসছি তোমার কাছে ক্ষমা চাইতে। তুমি আমার কাছে ক্ষমা চাইছো? এর চেয়ে হাস্যকর বিষয় আমার কাছে আর কিছুই নেই। তোমাদের মতো বড় লোকদের ক্ষমা চাওয়ার মাঝে লুকিয়ে থাকে ভয়ঙ্কর স্বার্থ। আমি এখানে কোনো স্বার্থ নিয়ে আসি নাই। হ্যাঁ, আমি তোমার সাথে অন্যায় করছি, কিন্তু তার জন্য আমি সত্যিই অনুতপ্ত, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? তোমার মতো ছেলেকে? তুমি আর তোমার বাবা হচ্ছে নরকী, তোমাদেরকে বিশ্বাস করা যায় না। তোমরা মানুষের রক্ত চুষতে পছন্দ করো। দেখো, আমি জানি আমি, আমার বাবা, আমরা তোমাদের পরিবারের উপর অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি। হয়তো বাবা কোনোদিন তোমাদের কাছে ক্ষমা চাইবে না, কিন্তু আমি আজকে তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। আমি তোমার কাছে সত্যিই ক্ষমা চাই। আমি জানি তোমার সাথে আমি যেটা করছি তুমি হয়তো কোনোদিন ভুলতে পারবে না, আর তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তোর আর কোনো কথাই আমি শুনতে চাই না। তোর এই হাত দিয়ে তুই শক্ত করে আমার মুখটা যখন চেপে ধরেছিলি, তখন আমি চিৎকার করছিলাম বাঁচার জন্য। একটা বারও আমার কথা শুনিসনি, তখন নরক পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলি। হ্যাঁ, আর এখন আসছিস আমার কাছে ক্ষমা চাইতে? শোন, তোদের মতো দর্শকদের একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যু। আর তোর মৃত্যু হবে আমার হাতে, এটাই তোর জন্য উপযুক্ত শাস্তি। তুমি আমার কথাটা শোনো। স্যার, আপনি এসব কি কইতাছেন? আমার একমাত্র পোলা, আমার জুয়ান পোলার আমি পাইতাছি না, আর আপনি কোন শান্ত হইতে? বিষয়টা আমার কাছেও খটকা লাগছে। তবে আপনার ছেলে তো নেশাখোর, হতে পারে নেশা করে বন্ধু বান্ধবের সাথে পড়ে আছে, নেশার ঘোর কাটলে ফিরে আসবে। স্যার, আমি অস্বীকার করতেছি না, আমার পোলা অবশ্যই নেশাখোর, তার জন্মই হয়েছে নেশা করার লাইগা। কিন্তু স্যার, এখন সে নেশা করে না, আমি ওরে লাখ টাকা খরচ করে রিহাব করাই আনছি, সে ভালো হয়ে গেছে স্যার। স্যার, ওর কিছু হয়েছে স্যার। আচ্ছা স্যার, আমার বাড়িতে কাম করা ওই চাকর আর তার মাইয়া মিলা কিছু করে নাই তো স্যার? ওই হারামিরা মনে হয় কিছু করছে স্যার। না না না, তাদের এত বড় সাহস হবে না। আমার মনে হয় এখানে অন্য কোনো গন্ডগোল আছে। স্যার, স্যার, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। আপনি আমার পোলারে খুঁজে না দেন, আপনি নিজে প্রশাসন স্যার, আপনি চাইলেই পারবেন, আপনি আমার পোলারে খুঁজে না দেন স্যার। আচ্ছা, আপনি একটু শান্ত হন, আমি থানায় কথা বলে বিষয়টা দেখছি। আসুন।